যুক্তরাষ্ট্রে সুপার টিউজডের প্রাইমারিতে হিলারি ও ট্রাম্পের জয় জয়কার। 4 অঙ্গরাজ্যে স্যান্ডার্স ও দুটিতে এগিয়ে ক্রুজ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন, পরিবেশ সুষ্ঠু রাখতে এ পদক্ষেপ বলছে নির্বাচন কমিশন। জেনেভায় 9 মার্চ আবারও শুরু হচ্ছে সিরিয়ার শান্তি আলোচনা। দেশটির সঙ্গে তুরস্কের সীমান্ত বন্ধের আহ্বান রাশিয়ার। এবং ইরাকে আইএসের হামলায় 2 জেনারেল সহ 30 সেনা নিহত, আলাদা হামলায় নিহত আরও 38 বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের সুপার টিউজডেতে হিলারি ও ট্রাম্প বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ডেমোক্রেটদের লড়াইয়ে কলোরাডো ও জন্মস্থান ভারমন্ট সহ 4টিতে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স, আর বাকি রাজ্যগুলোর 7টিতে বড় ব্যবধানে জয়ী হয়েছেন হিলারি ক্লিন্টন। ট্রাম্প বিজয়ী হয়েছেন 7টি রাজ্যে। তার দাবি, এই জয়ের মধ্যে দিয়ে রিপাবলিকানদের গর্বিত ও ঐক্যবদ্ধ করেছেন তিনি। আর যুক্তরাষ্ট্রকে সবার দেশ হিসেবে উল্লেখ করে মধ্যবিত্তের উন্নয়নের মাধ্যমে সব বিভাজন দূর করার প্রত্যয় ব্যক্ত করেন হিলারি। আবারও সমর্থকদের জয়ের উল্লাসে ভাসালেন হিলারি। 12টি রাজ্যে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের সুপার টিউজডেতে ভার্জিনিয়া, আরকানসাস, আলাবামা, ম্যাসাচুসেটস, টেনেসি ও জর্জিয়া সহ 7টি রাজ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্যান্ডার্সকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন হিলারি। এর ফলে এই 7 রাজ্যে 895 জন ডেলিগেটের ভোট নিজের ঝুলিতে পুড়তে পেরেছেন তিনি। ফ্লোরিডার মায়ামিতে জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলে রিপাবলিকান নেতারা যে অভিযোগ করছে তা সত্যি নয়। এই দেশ শুধুমাত্র বড় বড় ব্যবসায়ীদের নয়, এদেশ আমাদের সবার। যেসব নেতা মার্কিন সমাজে বিভাজন তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আমি নির্বাচিত হলে কোনো বিভাজন থাকবে না। মধ্যবিত্তদের জন্য ভালো চাকরি, উন্নত জীবনের সুবিধা নিশ্চিত করব আমরা। যুক্তরাষ্ট্র বরাবরই সফল, এবার এই সাফল্যের সুফল পাবে গোটা জাতি। ডেমোক্রেটদের মধ্যে হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স কলোরাডো ও নিজ জন্মস্থান ভারমন্ট সহ 4টি রাজ্যে জয় পেয়েছেন। একইভাবে রিপাবলিকানদের মধ্যে নিজ জন্মস্থান টেক্সাসে টেড ক্রুজকে টেক্কা দিতে পারেনি কেউ। ওকলাহোমাতেও জয় পেয়েছেন তিনি। রিপাবলিকানদের মধ্যে যথারীতি এগিয়ে ট্রাম্প। সুপার টিউজডে রিপাবলিকান প্রাইমারিতে 7টি রাজ্যে জয় পেয়েছেন এই বিলিয়নিয়ার ব্যবসায়ী। সুপার টিউজডেতে প্রায় 221 ডেলিগেটের ভোট নিশ্চিত করেছেন তিনি। অসাধারণ একটি রাত। আমার বিশ্বাস অন্তত 9টি রাজ্যে জয় পাবো আমরা। আমাদের এই জয় মূলত রিপাবলিকানদের জয়। রিপাবলিকানদের সমর্থক বাড়িয়েছি আমরা। এই জয় আমার দলকে ঐক্যবদ্ধ করেছে। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মার্কো রুবিও জয় পেয়েছেন 1টি রাজ্যে, আর জন কাসিচ 1টিতেও জয় পাননি বলে জানায় বিবিসি। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সুপার টিউজডেতে 2 দলের বিজয়ী প্রার্থীরাই হবেন সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে প্রথম কার্যদিবসেই ইরানের সঙ্গে ওবামা প্রশাসনের পরমাণু চুক্তি বাতিল করে দেবেন বলে জানিয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও। ওবামার হেলথ কেয়ার ও অস্ত্র আইনের সমালোচনা করে তিনি বলেন, এসব আইন কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত নয়। সুপার টিউজডের প্রার্থী বাছাইয়ের দৌড়ে 1টি রাজ্যেও জয় পাননি রুবিও, তবে শেষ না দেখা পর্যন্ত হাল ছাড়বে না বলে জানান এই নেতা। রুবিও জানান, ওবামা প্রশাসনের দুর্বল প্রশাসনিক নীতির কারণে গত কয়েক বছরে পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্র। নির্বাচিত হলে যে কোনো মূল্যে এসব নীতিতে পরিবর্তন এনে যুক্তরাষ্ট্রকে আবার একটি সফল রাষ্ট্রে পরিণত করবেন বলেও দাবি করেন রুবিও। 5 days ago, we began to explain to the American people that Donald Trump is a con artist. পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগেই নিরাপত্তা বাহিনীর বিশেষ দলকে রাজপথে নামিয়েছে সরকার। নির্বাচন সুষ্ঠু করতে এবং ভোটারদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা দিব্যেন্দু সরকার জানান, 2-1 দিনের মধ্যেই আধা সামরিক বাহিনীও পশ্চিমবঙ্গে এসে পৌঁছাবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর প্রায় 100টি দল। ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে এমন 150টি দল নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
আগামী মে মাসের মধ্যে নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে হবে, যদিও এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করেননি কমিশন। আমরা ভোটে যে মানে ভয়ের পরিবেশ যাতে সৃষ্টি না হয় তার জন্য আমরা যথেষ্ট সচেতন। আপনারা জানেন যে কমিশনের উদ্যোগে ইতিমধ্যেই একটা ভালো সংখ্যক সেন্ট্রাল ফোর্স মাঠে এসেছে। 100 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আমাদের আজ থেকে আসার কথা। ন্যাচারালি এগুলো পৌঁছচ্ছে আজকেই। 100 কোম্পানি ইতিমধ্যেই মাঠে পৌঁছে গেছে, এটা না হতেই পারে, কিন্তু 100 কোম্পানি মাঠে নামছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, মহাকাশ থেকে 1 বছর পর পৃথিবীতে ফিরলেন 2 রুশ ও 1 মার্কিন নভোচারী। নতুন তথ্য উদ্ঘাটনের আশা নাসার। গত মাসের ভেস্তে যাওয়া সিরিয়ার শান্তি আলোচনা আগামী 9 মার্চ আবারও জেনেভায় শুরু হচ্ছে। 7 তারিখ এ বৈঠক শুরুর কথা থাকলেও তা 2 দিন পিছিয়ে শুরু হবে বলে জানান জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান দে মিস্তুরা। এদিকে তুরস্কের বিরুদ্ধে জঙ্গিদের সহায়তা দেওয়ার অভিযোগ এনে অবিলম্বে সিরিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় হামা প্রদেশে বিমান হামলার একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়। এর জন্য রাশিয়াকে দায়ী করা হলেও কাদের অবস্থানে এই হামলা চালানো হয় সে বিষয়ে কিছু বলা হয়নি। রুশ মার্কিন ঐকমত্যের ভিত্তিতে সিরিয়ায় গত 28 ফেব্রুয়ারি থেকে অস্ত্রবিরতি শুরু হলেও আইএস এবং আল নুসরা ফ্রন্টের জন্য তা প্রযোজ্য না হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আলেপ্পোয় নতুন করে আইএস এর কাছ থেকে কিছু এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় সিরীয় বাহিনী। যুদ্ধবিরতি চললেও সরকারি বাহিনী ও প্রেসিডেন্ট আসাদ বিরোধী বিদ্রোহীরা একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছে। মঙ্গলবারও সিরিয়ার অন্তত 15টি স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর জানায় রয়টার্স। এমন এক পরিস্থিতিতে গত মাসে শুরু হয়ে 2 দিনের মাথায় ভেঙে যাওয়া সিরিয়া শান্তি আলোচনা আগামী সপ্তাহে আবারও শুরু হবে বলে জানালেন জাতিসংঘের বিশেষ দূত। দেশটিতে চলমান যুদ্ধবিরতি আরও স্থিতিশীল হওয়ার জন্য এই আলোচনা 2 দিন পিছিয়ে দেওয়ার কথা জানান স্টাফান দে মিস্তুরা। সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘন হলো কিনা তা নিয়ে আমরা জেনেভা বৈঠকে আলোচনা করতে চাই না। সংঘাত চলতে থাকার মূল কারণ খুঁজে বের করে সরকার ও বিরোধী উভয় পক্ষের মতামতের ভিত্তিতে তা বন্ধ করাই হবে আমাদের মূল লক্ষ্য। এর পাশাপাশি দেশটিতে ত্রাণ পৌঁছে দেয়া এবং রাজনৈতিক সমাধানের বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এক বৈঠকে সিরিয়ার বিভিন্ন পক্ষের মধ্যে শত্রুতামূলক আচরণ কমিয়ে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানকার সরকার পরিবর্তনের উদ্দেশ্যে অনেকেই ঘন ঘন মানবিক অবস্থার অবনতির কথা তুলে ধরছে বলে মন্তব্য করেন তিনি। যেখানে গৃহযুদ্ধ চলছে, বিভিন্ন পক্ষ সংঘাতে লিপ্ত আছে, সেখানে মানবাধিকার পুরোপুরি রক্ষিত হবে না, এটা সবার কাছে স্পষ্ট। কেউ কেউ এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই অঞ্চলে অস্থিতিশীলতা জিইয়ে রাখতে চায়। তুরস্ক সিরিয়া সীমান্ত থেকে মানবিক সহায়তার নামে জঙ্গিদের কাছে অস্ত্র আসছে। এটা প্রতিরোধ করতে হলে সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত বন্ধ করে দিতে হবে। এর মধ্যেই তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার লাতাকিয়ায় তুরস্কের গোলা হামলায় 4 বিদেশি সাংবাদিক আহত হয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম রিয়া নভোস্তি। মঙ্গলবার রাশিয়া, চীন, কানাডা ও বুলগেরিয়ার 4 সাংবাদিক রুশ সেনাবহরের সঙ্গে সীমান্ত পরিদর্শনে গেলে তারা হামলার শিকার হন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইরাকে গেল 2 দিনে জঙ্গি সংগঠন আইএসের 2টি আলাদা আত্মঘাতী হামলায় সেনাবাহিনীর 2 জেনারেল সহ প্রাণ হারিয়েছেন অন্তত 30 সেনা সদস্য। এছাড়াও পৃথক হামলায় নিহত হয়েছে আরও 38 বেসামরিক নাগরিক। দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের মতে সামরিক বাহিনীর অব্যাহত অভিযানের মুখে আগের চেয়ে আত্মঘাতী হামলার ঘটনা বাড়ছে। একই সঙ্গে ইরাক ও সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার আগের চেয়ে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সোমবার বাগদাদের সেনা সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় সেনাবাহিনীর এক জেনারেল নিহতের একদিন পর ফালুজার এক গ্রামে সেনাবহরকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় জঙ্গি সংগঠন আইএস। মঙ্গলবারের এই হামলায়ও এক জেনারেল সহ নিহত হয় 25 সেনা। এর বিপরীতে সেনাবাহিনীর অভিযানে আবু গরিব এলাকা থেকে আইএসকে হটিয়ে দিয়ে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা হয়েছে। এই অভিযানে সহযোগিতা করে শহীদ সাবি নামের এক সশস্ত্র সংগঠন। আইএস বন্দুকধারীরা আবু গরিবের সীমান্ত এলাকা ও বাগদাদে প্রবেশের সড়ক দখলের চেষ্টা করেছিল। আমরা তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। সে সময় বেশ কয়েকজন হামলাকারীকে হত্যা করা হয়েছে, তবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাকি বন্দুকধারীরা।
أنا أقول كذب هذا ليس صحيحا সামরিক বাহিনীর অভিযান জোরদারে কোণঠাসা হয়ে পড়া আইএস জঙ্গিরা রাসায়নিক অস্ত্রের ব্যবহার আগের চেয়ে বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। এসব রাসায়নিক অস্ত্র ব্যবহারের লক্ষ্যবস্তু হতে পারেন দেশটির বেসামরিক নাগরিকরা। বিভিন্ন স্থানে সরকারি বাহিনীর প্রতিরোধের সম্মুখীন হওয়ায় আইএস সদস্যরা আত্মঘাতী হামলা অব্যাহত রাখতে পারে। আইএস সদস্যদের মধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহারে দক্ষ লোকজন আছে। চলমান সামরিক অভিযানের জবাবে এই অস্ত্রের ব্যবহারও আগের চেয়ে বাড়াতে পারে তারা। রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধের প্রচলিত নীতিমালায় ফাঁকফোঁক রয়েছে, আর এর কারণে সন্ত্রাসীরা এসব অস্ত্র ব্যবহারের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুমকি এখন চরম সীমায় পৌঁছেছে। সিরিয়া ও ইরাকের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত এই অস্ত্র ব্যবহারের নতুন নতুন খবর পাওয়া যাচ্ছে। আইএস সদস্যরা শুধু শিল্পে ব্যবহারের রাসায়নিক উপাদানই নয়, পুরোদস্তুর রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। একই ঘটনার প্রমাণ মিলেছে লিবিয়া আর ইয়েমেনেও। এদিকে মঙ্গলবার ইরাকের ফালুজা, মসুল, রামাদি সহ 8টি শহরের 15টি এলাকায় বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এসব হামলায় আইএসের 2টি কারিগরি কেন্দ্র ও কিছু সামরিক যানবাহন ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। জাহিদুর রহমান, সময় সংবাদ। তুরস্কের কাছে 68 কোটি 30 লাখ মার্কিন ডলারের স্মার্ট বোমা বিক্রির চুক্তি করেছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যে কুর্দি ওয়ার্কার্স পার্টি পিকেকের সঙ্গে আঙ্কারার উত্তেজনা যখন চরমে, তখন এ চুক্তি করা হলো। তুরস্কের কাছে যেসব বোমা বিক্রি করা হবে তার মধ্যে BLU-109 বাংকার বিধ্বংসী বোমাও থাকবে। এ বোমায় ট্রাইটোনাল নামে পরিচিত প্রায় 550 পাউন্ড বিস্ফোরক থাকে, যা ভূগর্ভে আঘাত না হানা পর্যন্ত বিস্ফোরিত হয় না। 2020 সালের মধ্যে মার্কিন কর্তৃপক্ষ এসব বোমা সরবরাহ করবে বলে প্রত্যাশা করছে আঙ্কারা। এদিকে এ চুক্তির পর তুরস্ক এক অসম যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং এর প্রেক্ষিতে চুক্তিটি সময়োপযোগী হয়েছে বলেও জানান তুর্কি সামরিক বাহিনী। Local law enforcement. Sierra is America's largest repository of military equipment returning from war. জিহাদি কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মৃত্যুর আগে সাবেক আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন 2 কোটি 90 লাখ ডলার অর্থ উইল করে গেছেন বলে গণমাধ্যমে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে হত্যার পর হাতে লেখা এসব উইলের কাগজপত্র উদ্ধার করা হয় বলে জানান তারা। উইলে তার পরিবারকে এই অর্থ জিহাদে ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওসামা বিন লাদেনের লেখা বেশ কয়েকটি চিঠিও উদ্ধার করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র সরকার, যেগুলোতে দেখা যায় নিজের প্রাণহানির আশঙ্কা করছিলেন তিনি। 2011 সালের মে মাসে সামরিক শহর অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে যোগ দিতে বহু নাগরিক ইতোমধ্যে পাড়ি জমিয়েছে ইরাক ও সিরিয়ায়, যাদের বেশিরভাগই বয়সে তরুণ। নিজ দেশের নাগরিকদের এভাবে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়া ঠেকাতে নানাভাবে তৎপর বিভিন্ন দেশের সরকার। এবার পাকিস্তানের পাঞ্জাবে শোনা গেল সেখান থেকে আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে গেছে বেশ কয়েকজন নাগরিক। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের এই জনপদটি অন্যান্য এলাকার মতোই সাধারণ, কিন্তু আপাত সাধারণ এই পরিবেশ দেখে বোঝার উপায় নেই এখান থেকেই কয়েক মাস আগে অন্তত 10 জন সিরিয়ায় পালিয়ে গেছে জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে, যাদের মধ্যে রয়েছে একই পরিবারের 3 জন। 14 বছরের কিশোরী খানসার নানি ফাতিমা জানালেন, তার নাতনি খানসা চলে যাওয়ার আগে মেয়ে এবং আরেক নাতিও সিরিয়ায় জঙ্গি দলে যোগ দিতে পালিয়ে গেছে। আমার নাতনিকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সাথে সাথে আমি পুলিশকে জানাই। একদিন পুলিশ স্টেশন থেকে ফোন আসে, আমি মনে করি খানসাকে হয়তো খুঁজে পাওয়া গেছে, কিন্তু ওরা বলে সে সিরিয়ায় চলে গেছে। পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ বললেন, ইতোমধ্যে যারা সিরিয়া কিংবা ইরাকে চলে গেছে তারা ফিরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারা যাতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়াতে না পারে সেদিকেও বিশেষ নজর রাখা হবে। যারা সন্দেহভাজন তাদেরকে আমরা কঠোর নজরদারির মধ্যে রেখেছি। এছাড়া যারা পালিয়ে গেছে ফিরে আসলে তারা কেউই রেহাই পাবে না, শাস্তি তাদের পেতেই হবে, কারণ এরা দেশের শত্রু। ফাতিমা বলেন, খানসা সহ অন্যান্য সবাইকে এ কাজে উদ্বুদ্ধ করেছে স্থানীয় গার্লস স্কুলের 2 শিক্ষিকা ফারহানা ও হালিমা। পাঞ্জাব পুলিশও সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছে এসবের পেছনে দায়ী ওই শিক্ষিকা 2 জন।
ফারহানা তার 2 সন্তানকেও সিরিয়ায় নিয়ে গেছে। আমি জানি না তারা সেখানে কি করছে। খানসা খুব মেধাবী আর নিষ্পাপ একটা মেয়ে। ওরা ওকে ভুলভাল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। আমি ওকে শুধু ফিরে পেতে চাই, আর কিচ্ছু চাই না। সিরিয়া থেকে খানসা চিঠিতে লিখেছে সেখানে সে ভালো আছে আর কখনো নিজ দেশ পাকিস্তানে ফিরে আসবে না। কিন্তু চোখের কোণে পানি নিয়ে ফাতিমা এখনো পথের দিকে তাকিয়ে আছেন, তার নাতনি ফিরে আসবে এই আশায়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দাফন সম্পন্ন হয়েছে পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মুমতাজ কাদরির। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে তার জানাজায় অংশ নেন অন্তত 10,000 মানুষ। এ সময় অনেকে মুমতাজ কাদরির ফাঁসির রায় কার্যকরকে বিচারিক হত্যাকাণ্ড বলে আখ্যা দেন। ধর্ম অবমাননা ও ব্লাসফেমি আইন রদের পক্ষে কথা বলায় 2011 সালে পুলিশের এলিট ফোর্সের সদস্য হিসেবে গভর্নরের দেহরক্ষীর দায়িত্বে থাকাকালে সালমান তাসিরকে হত্যার ঘটনায় সোমবার মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করা হয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মার্কিন কনসুলেটের 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম। এ ঘটনায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর 4 সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উত্তর পশ্চিমাঞ্চলীয় মোহমান্দে এ ঘটনা ঘটে। হামলার পরপরই এর দায় স্বীকার করে পাকিস্তান তালেবান সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামাতি আহরার। পাকিস্তানি কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মার্কিন দূতাবাসের কর্মকর্তা ফয়সাল খান উপজাতি অধ্যুষিত মোহমান্দ এলাকায় মাদক বিরোধী অভিযানে যাওয়ার সময় এই হামলা চালানো হয়। আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় 9 আইএস জঙ্গি নিহত হয়েছে। দেশটির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ হোগিয়ানি এ খবর নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাজধানী কাবুল থেকে 120 কিলোমিটার পূর্বে নানগারহার প্রদেশের আচিন জেলার একটি এলাকায় এ হামলা চালানো হয়। নিহত 9 জনের সবাই আইএস জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে নিশ্চিত করেন স্থানীয় কর্মকর্তারা। প্রায় 2 দশক ধরে আফগানিস্তান তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে সম্প্রতি দেশটিতে আইএসের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে খবর দিয়েছে গণমাধ্যম। বিশেষ করে নানগারহার প্রদেশে নিজেদের শক্ত ঘাঁটি গড়েছে আইএস। 2015 সালে আফগানিস্তানে সমান্তরাল জঙ্গিবাদ চালুর বিষয়ে আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে সতর্ক করে দেয় তালেবান জঙ্গিরা। অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের গুলিতে আরও 1 ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরের কাছে সোমবার ফিলিস্তিনি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে দখলদার ইসরায়েলি বাহিনী। রেড ক্রসের ফিলিস্তিন প্রতিনিধি জানান, ইসরায়েলি পুলিশের গুলিতে মঙ্গলবার 22 বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। তবে তেল আবিবের দাবি, ওই এলাকায় টহলরত ইসরায়েলি সেনাদের দিকে গুলি ছোড়ে ফিলিস্তিনিরা। এ ঘটনায় 5 ইসরায়েলি সেনা আহত হয় বলেও জানায় তারা। এদিকে নিহত ফিলিস্তিনি তরুণের মরদেহ নিয়ে মঙ্গলবার বিক্ষোভ মিছিল অংশ নেয় হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলিদের হত্যাকারী হিসেবে উল্লেখ করে তারা। পুলিশের গুলিতে নিহত তরুণদের শহীদ আখ্যা দিয়ে তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না বলে জানায় বিক্ষোভকারীরা। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বিমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে হাউথি বিদ্রোহী ও তাদের সমর্থকরা। সৌদি জোট হাদি সরকারের সমর্থনে দেশের বেসামরিক নাগরিকদের হত্যা করেছে বলে অভিযোগ করে অবিলম্বে এসব হামলা বন্ধের দাবি জানায় তারা। যুক্তরাষ্ট্র তাদের মিত্র সৌদি আরবের এই হত্যাকাণ্ড সমর্থন করছে উল্লেখ করে তাদের বিরুদ্ধেও স্লোগান দিতে থাকে হাউথি সমর্থকরা। লেবাননে গৃহযুদ্ধ বাধাতে সৌদি আরব ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন লেবানন ভিত্তিক ইসলামপন্থী সংগঠন হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহ। তবে রাজনৈতিক ঐক্যের কারণে এই অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। লেবাননের সাম্প্রতিক সময়ে গাড়ি বোমা হামলার ঘটনাতে সৌদি আরবের মদদ রয়েছে। শুধু লেবাননই নয়, যেখানে শিয়া ও সুন্নি রয়েছে, সৌদি আরব সেখানে কলহ সৃষ্টি করতে চায়। জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের সরকারের টিকে থাকা খুবই গুরুত্বপূর্ণ, আর সে কারণে সরকার থেকে আমাদের পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, অভিবাসন প্রত্যাশীদের নিবন্ধন দ্রুত শেষ করতে বলকান দেশগুলোর মধ্যে ঐকমত্য, সংকট সমাধানে আগামী সপ্তাহে জরুরি ইইউ সম্মেলনের আহ্বান মার্কেলের। প্রায় 1 বছর মহাকাশে পৃথিবীতে ফিরলেন
মার্কিন নভোচারী স্কট কেলি এবং রুশ নভোচারী মিখাইল কোর্নিয়েঙ্কো। এ সময় তাদের সঙ্গে ছিলেন আরেক রুশ নভোচারী সের্গেই ভলকভ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তাদের ৩৪০ দিনের এই অভিযান ছাড়িয়ে গেছে মহাকাশের সবচেয়ে বেশি সময় ধরে থাকার আগের সব রেকর্ডকে। এর ফলে দীর্ঘ সময় ধরে মহাকাশে অবস্থান করলে শরীরে কী ধরনের প্রভাব পড়তে পারে সে সম্পর্কেও পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলেও মনে করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বুধবার কাজাখস্তানের স্থানীয় সময় সকাল 10:30 আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে রেকর্ড ৩৪০ দিনের অভিযান শেষে নভোযান সোয়ুজ থেকে প্যারাশুটে করে পৃথিবীর বুকে ফিরে আসছেন মার্কিন নভোচারী স্কট কেলি আর রুশ নভোচারী মিখাইল কোর্নিয়েঙ্কো, সঙ্গে আরো এক রুশ নভোচারী ক্রু সদস্য সের্গেই ভলকভ। দুর্লভ এই মুহূর্তটি টেলিভিশনে সরাসরি দেখার সুযোগ পান বিশ্বের কোটি কোটি দর্শক। 2015 সালের মার্চে 1 বছরের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্কট শুরু হয় তার মহাকাশ যাপন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে এ পর্যন্ত যারা মহাকাশে গিয়েছেন তাদের মধ্যে স্কট কেলি মহাকাশে সবচেয়ে বেশি সময় ধরে অবস্থান করা নভোচারী। 4 দফায় রেকর্ড 520 দিন মহাকাশে কাটিয়েছেন এই মার্কিন নভোচারী। মঙ্গলে মানুষ পাঠানোর ক্ষেত্রে 2 নভোচারীর দীর্ঘ এই মহাকাশবাস নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ হলেও মহাকাশের প্রতিকূল পরিবেশে এই দীর্ঘ সময় ধরে অবস্থান করা মোটেও সহজ কোনো কাজ ছিল না। পেশিতে টান, ঘুমের সমস্যা, হাড় ক্ষয়, দৃষ্টি সমস্যা সহ নানা ধরনের সমস্যা মোকাবেলা করেই এতদিন একসঙ্গে মহাকাশে ছিলেন তারা। আর তাই স্বভাবতই পৃথিবীর বুকে রওনা হওয়ার আগে মহাকাশে এই নভোচারী দ্বয়কে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানান সেখানে অবস্থান করা অন্যান্য নভোচারীরা। দীর্ঘ এই সময়টি মহাকাশ থেকে টুইটারে নিয়মিত ছবি পোস্ট করেছেন স্কট কেলি। বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিয়েছেন দৈনন্দিন জীবনে মহাকাশে ঘটে যাওয়া তার নানা ঘটনা। এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসেও মহাকাশ থেকে জানান নিয়মিত শুভেচ্ছা বার্তা। অনয় কর্মকার, সময় সংবাদ। সীমান্তে হাজার হাজার শরণার্থী আটকে পড়ায় সংকট মোকাবেলায় শরণার্থীদের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে অস্ট্রিয়ার সঙ্গে একমত হয়েছে বলকান রাষ্ট্রগুলো। আটকে পড়া শরণার্থীদের সহায়তায় চলতি বছর 30 কোটি ইউরো ব্যয় করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ফ্রান্সের ক্যালে শিবির ও মেসিডোনিয়ার সীমান্তে পুলিশের সঙ্গে শরণার্থীদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, সেনজেন চুক্তি আবারও পূর্ণমাত্রায় কার্যকরের উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। মঙ্গলবার ফ্রান্সের ক্যালের জঙ্গল শিবিরে আগুন জ্বলতে দেখা যায়। সোমবার শিবিরের শরণার্থীদের উচ্ছেদে অভিযান শুরু করলে বিক্ষুব্ধ শরণার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কে বা কারা এর জন্য দায়ী তা স্পষ্ট না হলেও পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। শরণার্থীদের বিরুদ্ধে এভাবে পুলিশি অভিযান পরিচালনা করা মোটেও সঠিক পদ্ধতি নয় বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। এই উচ্ছেদ অভিযান পরিস্থিতি আরো জটিল করে তুলছে বলেও মন্তব্য করেন তারা। দুর্ভোগ পোহাচ্ছে গ্রিস মেসিডোনিয়া সীমান্তের গ্রিস অংশে অপেক্ষমান শরণার্থীরাও। একদিকে বিরূপ আবহাওয়া, অন্যদিকে ইদোমেনি শিবিরে 2500-এর জায়গায় শরণার্থীর সংখ্যা 8000 অতিক্রম করায় সেখানে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। ক্যালের জঙ্গল শিবির ও মেসিডোনিয়া সীমান্তে পুলিশের সঙ্গে শরণার্থীদের সংঘর্ষের পর আগামী সোমবার অনুষ্ঠিত ইইউ সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। গত ইইউ সম্মেলনে সেনজেন চুক্তিতে যেসব ছাড় দেওয়া হয়েছিল জার্মানি এখনো সেসব সমর্থন করে। একই সাথে আমরা এও মনে করি যত তাড়াতাড়ি সম্ভব সেনজেন চুক্তি আবারও পূর্ণরূপে কার্যকর করতে হবে। পাশাপাশি এটাও বলবো, শরণার্থীদের কাকে কোন দেশে আশ্রয় দেওয়া হবে সেই বিষয়ে তাদের পছন্দ অপছন্দকে মূল্যায়ন করা সম্ভব নয়। এরই মধ্যে মেসিডোনিয়া সীমান্তে আটকে পড়া সহ ইউরোপে আসা শরণার্থীদের জন্য ত্রাণ সহায়তা হিসেবে চলতি বছর 30 কোটি ইউরো ব্যয় করার পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের ত্রাণ সংস্থা জাতিসংঘ ও ইউরোপের অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করবে বলেও জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। শরণার্থী সংকট নিরসনে নমনীয় নীতি অনুসরণের কথা জানিয়েছেন বলকান রাষ্ট্রগুলো। ইউরোপের সীমান্তে আটকে পড়া হাজার হাজার শরণার্থীর সহায়তায় তাদের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মঙ্গলবার অস্ট্রিয়ার সঙ্গে একমত হয়েছে বলকান রাষ্ট্রগুলো। গ্রিস মেসিডোনিয়া সীমান্তে 7000-এর বেশি শরণার্থী আটকা পড়ে আছে। আরো বেশি শরণার্থী সেখানে যাওয়ার অপেক্ষায় আছে। এই সমস্যা সমাধানে আমাদের একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন শরণার্থী সমস্যা মোকাবেলায় সীমান্তে কড়াকড়ি আরোপের বিকল্প নেই। এদিকে সীমান্তে কড়াকড়ি আরোপ সত্ত্বেও 2016 সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে 1,30,000 শরণার্থী ইউরোপে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। শিরিন আক্তার, সময় সংবাদ। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কোনো বৈঠকে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং। তিনি অভিযোগ করেন বর্তমানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রাজনীতিকরণ করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার সরকার দেশটির নাগরিকদের শিক্ষা, খাদ্য ও বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে প্রদান করছে। 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ উত্তর কোরিয়ায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনে, যদিও চীনের ভেটোতে প্রস্তাবটি গৃহীত হয়নি। ব্রিটিশ কূটনীতিক জোনাথন পাওয়েলের নেতৃত্বে উত্তর কোরিয়ায় পৌঁছেছে ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিবিদদের একটি দল। উত্তর কোরিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, মঙ্গলবার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছায় রাজনীতিবিদদের দলটি। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তারা। তবে কোন বিষয়ে আলোচনা করতে তারা উত্তর কোরিয়ায় গেছেন এ ব্যাপারে কিছু জানায়নি বার্তা সংস্থা KCNA। ব্রাজিলে মাদক চোরাচালান বিষয়ে তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার হওয়া ওই কর্মকর্তার নাম দিয়েগো জোদান। আর্জেন্টিনার নাগরিক জোদান বর্তমানে লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। পুলিশ জানায়, আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও তার মেসেজিং সার্ভিস ও হোয়াটসঅ্যাপের তথ্য প্রদান করতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে সাও পাওলো পুলিশ। উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতারে অন্যায্য পদক্ষেপ বলে মন্তব্য করেছে ফেসবুক কর্তৃপক্ষ। চীনে অল্পের জন্য সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল 2 বছরের এক শিশু। সম্প্রতি জিয়াংশু প্রদেশের উজিয়াং শহরের কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক গাড়ি চালক জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় শিশুটিকে বহনকারী গাড়ির পেছনের ব্যাগডালা খুলে গেলে রাস্তায় পড়ে যায় শিশুটি। সৌভাগ্যবশত আঘাত না পাওয়ায় পড়ে যাওয়ার পর গাড়িটির পেছনে দৌড়াতে শুরু করে সে। পরে অন্য একটি গাড়ির চালক শিশুটিকে উদ্ধার করে তার স্বজনের হাতে তুলে দেয়। নয়নাভিরাম প্রকৃতি, সারি সারি চা বাগান, উঁচু নিচু পাহাড়ি পথ, এ সব কিছুর দেখা মিলবে রাশিয়ার সোচি রাজ্যে। তবে যে সোচি রাজ্য এতদিন চায়ের সাম্রাজ্য নামে পরিচিত ছিল, আর্থিক সংকট ও সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে তা এখন ক্ষতির মুখে পড়েছে। এ কারণে বেশিরভাগ চাষি চা ছেড়ে ঝুঁকে পড়ছে তামাক চাষের দিকে। এ অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ চা শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি সোচিকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। রাশিয়ার সোচি রাজ্যের ক্রাসনোদার অঞ্চল জুড়ে এমন সারি সারি বাগান দেখলে মনে হবে প্রকৃতি বুঝি সবুজ গালিচা বিছিয়ে আছে। কিছুক্ষণ পর পর ছায়াবৃক্ষের মায়াবী সৌন্দর্য মনকেও মোহবিষ্ট করে ফেলে। এ যেন পরতে পরতে সাজানো প্রকৃতির রূপকন্যা, যান্ত্রিক সভ্যতার বাইরে অন্য এক জগৎ। রাশিয়ার চায়ের ইতিহাসটা আজ থেকে 400 বছর আগে। সে সময় মঙ্গোলিয়ার এক রাজা কৃষ্ণসাগর তীরবর্তী এই সোচি রাজ্যে চায়ের গাছ বপন করেন। কিন্তু এ রাজ্যে ঠান্ডা বেশি হওয়ায় সাধারণ চায়ের গাছ টিকতে পারত না। পরে ইউক্রেনীয় এক চাষি আবহাওয়া উপযোগী চা উৎপাদন শুরু করলে অন্য চাষিরাও সেদিকে ঝুঁকে পড়ে। তারা 100 বছর পর চীনের সঙ্গে এক বাণিজ্যিক চুক্তির আওতায় এই অঞ্চলের চাষিরা হাজার হাজার হেক্টর জমিতে শুরু করে চা চাষ। স্বাদে ও মানে অনন্য হওয়ায় 19 শতকের দিকে পুরো রাজ্যে এই চায়ের খ্যাতি ছড়িয়ে পড়লে তা বিদেশেও রপ্তানি শুরু হয়। দামে সস্তা হওয়ার কারণে খুব সহজেই তা দখল করে নেয় ভারতের বাজার। তবে স্নায়ুযুদ্ধের সময় দৃশ্যপট বদলে যায়। রাশিয়ার সামগ্রিক অর্থনীতিতে ধস নামার কারণে চা ব্যবসাতেও ভাটা পড়ে। বদলে যায় শত বছর ধরে চায়ের সাম্রাজ্য নামে পরিচিত সোচির রূপ। সে সময় চা চাষিরা লাভের আশায় তামাক চাষ শুরু করে। এতে মাটি ক্ষতি হওয়ার পাশাপাশি চা বাণিজ্যে খারাপ প্রভাব পড়ে। একসময় পর্যাপ্ত শ্রমিকের অভাবে চায়ের ফলন বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।
больше половины. স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, বর্তমানে 600 থেকে 1500 হেক্টর চায়ের জমিতে তামাক চাষ হচ্ছে। স্বল্প মজুরি, তার উপর এদিক ওদিক হলেই মোটা অঙ্কের জরিমানা গোনার কারণে শ্রমিকরা দিন দিন চা চাষ থেকে সরে আসছেন। এতে হুমকির মুখে পড়ছে দক্ষিণ রাশিয়ার চা বাণিজ্য। সম্প্রতি এই চা রাজ্যকে বিশ্বের কাছে পরিচিত করাতে এবং ক্রাসনোদারকে একটি পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ, যেখানে পর্যটকরা চা বাগান ঘুরে দেখার পাশাপাশি চায়ের পাতা তোলা আর কারখানায় বসে চায়ের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন। এই চায়ের কোনো তুলনা হয় না, এটি শতভাগ প্রাকৃতিক। ছোটবেলা থেকে চায়ের উৎপাদন প্রণালী দেখে আসছি, এই চা না খেলে চলেই না। অতুলনীয় স্বাদ ও স্বাস্থ্যসম্মত এই চায়ের জনপ্রিয়তা রাশিয়ার সীমান্ত ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, এমনটাই আশা সেখানকার মানুষদের। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। সমসাময়িক চিত্রকর্মের সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিতে নতুন প্রকল্পের উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট। এতে থাকবে 20 শতকের বিখ্যাত চিত্রশিল্পীদের আঁকা চিত্রকর্ম। ভারতীয় এক চিত্রশিল্পীর সৃষ্টিকর্ম স্থান পাচ্ছে এতে। দেয়ালে শোভা পাচ্ছে পাবলো পিকাসো, পল সেজান সহ বিখ্যাত সব চিত্রশিল্পীর আঁকা চিত্রকর্ম। এসব চিত্রকর্ম স্থান পেয়েছে নিউ ইয়র্কের দ্য মেট ব্রয়ারের গ্যালারিতে। দর্শনার্থীদের আধুনিক ও সমসাময়িক চিত্রকলার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে এ উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট। এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার নিউ ইয়র্কে যাত্রা শুরু করেছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের নতুন প্রকল্প দ্য মেট ব্রয়ার। আধুনিককালে চিত্রকর্ম ছাড়াও সেখানে লিওনার্দো ভিঞ্চি, পিয়েট মন্দারিন, এন্ডি ওয়ারহল, জ্যাকসন পোলক সহ বিখ্যাত সব চিত্রশিল্পীদের চিত্রকর্ম স্থান পেয়েছে। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের প্রধান নির্বাহী জানালেন, দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই তারা এই প্রকল্প হাতে নিয়েছেন। 20 শতকের মাঝামাঝি সময়ের চিত্রকর্মগুলো আমরা প্রদর্শনীতে রাখার চেষ্টা করেছি। দর্শনার্থীদেরও আধুনিক ও সমসাময়িক কালের চিত্রকর্মের প্রতি বেশ আগ্রহ রয়েছে, আর আমরা সবসময় দর্শনার্থীদের পছন্দকে গুরুত্ব দিয়ে এসেছি। বিখ্যাত চিত্রশিল্পীদের সৃষ্ট কর্মের পাশাপাশি আনফিনিশড থটস লেফট ভিজিবল শিরোনামের এই প্রদর্শনীর 190টি চিত্রকর্মের মধ্যে নিজেদের সংগ্রহে থাকা বেশ কিছু চিত্রকর্ম রেখেছে দ্য মেট ব্রয়ার কর্তৃপক্ষ। ভারতীয় চিত্রশিল্পী নাসরিন মোহামেদির 150টি চিত্রকর্ম নিয়েও এটির প্রদর্শনীর আয়োজন থাকছে এতে। আগামী 18 মার্চ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে দ্য মেট ব্রয়ারের দরজা। আফরোজ নিপা, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। যুক্তরাষ্ট্রে সুপার টিউজডে প্রাইমারিতে হিলারি ও ট্রাম্পের জয় জয়কার। 4 অঙ্গরাজ্যে স্যান্ডার্স ও 2টিতে ক্রুজ বিজয়ী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন। পরিবেশ সুষ্ঠু রাখতে এ পদক্ষেপ, বলছে নির্বাচন কমিশন। জেনেভায় 9 মার্চ আবারও শুরু হচ্ছে সিরিয়ার শান্তি আলোচনা। দেশটির সঙ্গে তুরস্কের সীমান্ত বন্ধের আহ্বান রাশিয়ার। এবং ইরাকে আইএসের হামলায় 2 জেনারেল সহ 30 সেনা নিহত। আলাদা হামলায় নিহত আরও 38 বেসামরিক নাগরিক। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।